সহকর্মী শরীফুল ইসলাম খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। শরীফুল ইসলাম খান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিশেষ পরিস্থিতি, দেশ জাতির এক ধরনের ক্রান্তিকাল যেমন, ঠিক তেমনি এখন এই মুহূর্তে যে জরুরি অবস্থাও বলা চলে, এটাও এক ধরনের জরুরি অবস্থা নিশ্চয়ই। শরীফুল ইসলাম খান, চারিদিকে নানান ধরনের গুজব এবং নানান ধরনের বিভ্রান্তি, এখনও শঙ্কা আছে যে নৈরাজ্য সৃষ্টির, যেটি বারবারই সেনাপ্রধান বলছিলেন, সমস্ত হত্যা এবং ধ্বংসযজ্ঞ পরিহার করার। এখন এই মুহূর্তে এই বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সাধারণের আসলে কতটা সংযত আচরণ করা উচিত বলে মনে হচ্ছে? শরীফুল ইসলাম খান। রবিন, আপনি যদি নিশ্চয়ই সেনাপ্রধানের বক্তব্য শুনেছেন, এটি কিন্তু খুব সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ আমি এই কারণে বলবো যে তিনি কিন্তু শুরুই করেছেন যে একটা ভীষণ রকমের ক্রান্তিকাল চলছে, একটা সংকটময় সময় চলছে, এবং তিনি সেই সংকটময় সময়টাতে বলা যায় যে দায়িত্ব নিয়ে বলেছেন যে এই একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। এবং ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে পুরো বিষয়টা ব্যাখ্যা করে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করবে। এবং তিনি যখন জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তখন বলছেন যে এই সবগুলো যে হত্যা হয়েছে, অবিচার হয়েছে, সেই অবিচারের বিচার করা হবে, হত্যার বিচার করা হবে, এবং তার উপর আস্থা রাখবার কথা বলেছে। আমি যতটুকু দেখেছি টেলিভিশনে যে তিনি যতটা বা যেভাবে বলেছেন আস্থা রাখবার কথা, তাতে হয়তো আস্থা রাখা যায়। এবং তিনি যখন এর আগে যখন সংবাদ সম্মেলন বা গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য দেন জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি রাজনৈতিক দল বলতে তিনি পরিষ্কার করে বলেছেন যে সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা ছিল, সেখানে জামায়াতে ইসলামের প্রতিনিধিরা ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টির প্রতিনিধিরা ছিল, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা ছিল, বিশেষ করে জোনায়েদ সাকির নামও বলেছেন। সুশীল সমাজের প্রতিনিধির মধ্যে অধ্যাপক আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, তিনি ছিলেন। আরও বিভিন্ন অংশীজন যারা, সুশীল সমাজের অংশীজন যারা, রাজনৈতিক দলের অংশীজন যারা, তারা ছিলেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের কেউ ছিল কিনা। তখন তিনি বলেছেন যে অল্প সময়ে যাদেরকে পাওয়া গেছে, যোগাযোগ করা হয়েছে, তাদেরকে পাওয়া যায়নি, তাদেরকে ছাড়াই তিনি করেছেন। তিনি বারবার যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন, আপনি যেটি বলেছেন যে এক ধরনের এখনও সংঘাত চলছে, সহিংসতা চলছে, তিনি বলেছেন যে ধৈর্য ধরতে হবে, দেশে শান্তি ফেরাতে হবে, শান্তি ফেরানোর কিন্তু কোনো বিকল্প নেই। এবং শান্তি ফেরানোর জন্য তিনি বারবার যেটি বলেছেন যে আমার উপর আস্থা রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন, এবং সেনাবাহিনীকে আপনারা সহায়তা করুন। যদি সেনাবাহিনীকে সহায়তা করেন তাহলে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা উত্তরণ হওয়ার জন্য তিনি সর্বাত্মকভাবে মোকাবেলা করবেন, পরিস্থিতিটা আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয়, তিনি যখন রাজনৈতিক দলগুলো যখন তিনি বক্তব্য দেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে আমি বলেছি যে জামায়াতে ইসলামী ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, গণতন্ত্র মঞ্চের নেতারা ছিল, সুশীল সমাজের অংশীজন যারা, তারা ছিল। তিনি যেটা বলেছেন যে খুব সুন্দর আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, এবং সেই ফলপ্রসূ আলোচনার ভিত্তিতেই কিন্তু তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে তার মতো করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন সবার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। তিনি বারবার যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সে এই দেশ পরিচালনা করবে, বাংলাদেশ পরিচালনা করবে। কতদিন থাকবে সেটি পরিষ্কার করে বলা যায়নি। এই জন্য যেহেতু তার কাছে বলা হয়েছিল যে মন্ত্রী পরিষদ কত হবে, তখন তিনি বারবার যেটি বলছেন যে তাদের হাতে সময় খুব কম, আজকে রাতের মধ্যেই সেটি তারা গঠন করতে চান, না হলে হয়তো 1-2 দিন সময় লাগবে। আর রবিন, আপনি যে বিষয়টি বলেছেন যে ছাত্র আন্দোলন কিংবা হচ্ছে যে সংঘাত সহিংসতা, সামগ্রিক যে পরিস্থিতি, আপনি যদি রবিন 69-এর গণ অভ্যুত্থান দেখেন, কিংবা 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবগুলো আন্দোলনেই কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে ছাত্র জনতা, শ্রমিক, সবার কিন্তু ভীষণ রকমের একটা ভূমিকা ছিল। কিন্তু এই জন্য আমি বলছি যে যখন আমরা কিন্তু বলি যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, এক সাগর রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, যেই পতাকা আমাদের গর্বের, আমরা মাকে মা বলে ডাকছি, আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়েও কিন্তু অনেকে বলছিল যে দেশ স্বাধীনতা থাকবে, মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে। ছাত্র জনতা কিন্তু সেই বিষয়গুলো নানা জায়গায় শরীফুল ইসলাম খান, আপনি
আমি আমি একটু আপনার সঙ্গে আলোচনা করা মানে আপনার সঙ্গে শেয়ার করা একটু যতটুকু জানতে পেরেছি আসলে এখানে বসে আমি যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে বৈঠক হলো সেনাপ্রধানের সঙ্গে সেই বৈঠকে আপনি যেমনটি বলছিলেন জামায়াতের আমির ছিলেন, বিএনপির প্রতিনিধিরা ছিলেন, বিশেষ করে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি ছিলেন এবং সেই সঙ্গে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম ওনারা ছিলেন। আপনি যেই কথাটি বলছিলেন আসলে আপনার যেই কথার প্রসঙ্গেই আসলে এই প্রসঙ্গটা আনা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, দেশ এটা নিশ্চয়ই সবার উপরে, তারপরেই নিশ্চয়ই রাজনৈতিক ব্যক্তিত্বদের, নেতৃত্বদের একাত্ম হওয়া, ঐক্যবদ্ধ হওয়া কিংবা যারা আন্দোলন করছেন, যে বিভাজনটা আসলে শুরু হয়েছিল এই আন্দোলনের শুরুতে, এর মধ্য দিয়ে বা এই আন্দোলনের এখন যে সামগ্রিক দৃশ্যমান সফলতা দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে কি গোটা জাতির কাছে এটি স্পষ্ট হবে যে দেশ সবার উপরে, মুক্তিযুদ্ধ সবার উপরে এবং কোনো ধরনের বিভাজনের কোনো আসলে সুযোগ নেই, এটি কি এক ধরনের স্পষ্ট হওয়ার সুযোগ কি তৈরি হলো যেহেতু সব পেশার সব সাধারণ সে পথে নেমেছেন? রবিন, এইটার মানে সরাসরি উত্তর ঠিক দেওয়া যাবে না, কারণ বলতে হবে হয়তো বা না, কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এই জন্য আমাদের কাছে, মানে আমাদের বলতে বাংলাদেশের মানুষ, আমাদের কাছে কিন্তু দেশটা সবার আগে, লাল সবুজের পতাকা সবার আগে। আমার কাছে যেমন বাংলাদেশটা সবার আগে, ছাত্রর কাছে, শ্রমিকের কাছে, জনতার কাছে, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, মজুরের কাছে, সেনাবাহিনীর কাছে, পুলিশের আগে, সবার কাছে কিন্তু সবার আগে আমার দেশ হচ্ছে আমার মা বাংলাদেশ। ফলে এই বাংলাদেশটাকে নতুন করে বিনির্মাণের একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। এই জন্য বলছি, যখন ছাত্ররা শুরু থেকে আন্দোলন করে তখন থেকে কিন্তু তারা বলে আসছে যে সাম্যের কথা, ন্যায় বিচারের কথা, সম অধিকারের কথা, গণতন্ত্রের কথা, ন্যায় বিচারের কথা, সুশাসনের কথা, আইনের কথা। যেহেতু আইনের শাসন নিয়ে তারা কথা বলছেন, কিন্তু এখন প্রেক্ষাপটটা এরকম একটা জন অভ্যুত্থান তৈরি হয়েছে যেখানে কিন্তু তাদের আন্দোলনের সঙ্গে এখন শুধুমাত্র আপনি বলতে পারবেন না যে এটা ছাত্রের আন্দোলন, বলতে পারবেন না এটা জনতার আন্দোলন, বলতে পারবেন না এটা বিএনপির আন্দোলন, এটা ছাত্র, জনতা, সাধারণ মানুষ, রাজপথে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এক হয়ে গিয়েছে, রাজপথে নেমে গিয়েছে। আপনি জানেন আজকে কিন্তু কারফিউ চলছিল, গতকাল রাত থেকে যখন সন্ধ্যা থেকে কারফিউ দেয় তখন পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করা হয়েছিল যে কেউ জরুরি কাজ ছাড়া বের হবেন না, বের হলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু পরিস্থিতিটা যখন এমন হয়েছে, মনে হয়েছে সারা বাংলাদেশের সব মোহনা একসঙ্গে শহীদ মিনারের দিকে, শাহবাগের দিকে এসে জড়ো হচ্ছিল, তখন জনতার যে দাবি, সাধারণ মানুষের যে আকুতি, সাধারণ মানুষের যে চাওয়া, সেইটাই কিন্তু বাংলাদেশের সব মানুষ যা চায়, কৃষক যা চায়, শ্রমিক যা চায়, জনতা যা চায়, ছাত্র যা চায়, শিক্ষক যা চায়, বুদ্ধিজীবী যা চায়, সব মানুষের চাওয়াটাই একাগ্র হয়ে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিটা কিন্তু আমাদের কাছে কাম্য ছিল না, যে একটা বিমূর্ত পরিস্থিতি তৈরি হয়েছে বা অপ্রীতিকর সংঘাত, সহিংসতা, মারামারি, হানাহানি, কানাকানি, এই অবস্থাটা থেকে উত্তরণের জন্যই কিন্তু সেনাপ্রধান একটা কার্যকর ভূমিকা রেখেছে বলে আমি যে তার বক্তব্য শুনেছি সেটাতে পরিষ্কার হয়েছে। তিনি বারবার যেটি বলেছেন যে আমার উপর আস্থা রাখুন, আপনারা সেনাবাহিনীকে সহায়তা করুন, যদি সেনাবাহিনীকে সহায়তা করুন তাহলে হচ্ছে এই পরিস্থিতিতে উন্নতি সম্ভব। আরেকটা বিষয় তিনি গুরুত্ব দিয়েছেন যে এখন আর মারামারি করে, হত্যা করে কিন্তু দেশের কোনো উন্নতি হবে না। দেশকে বাঁচাতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই কথাটা কিন্তু তিনি বারবার বলেছেন। মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু সব মানুষ সব কিছু ভুলে, বিভেদ ভুলে, সব কিছু মান অভিমান ভুলে কিন্তু আমরা একাগ্রচিত্তে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন তিনি যেই কথাটি বলেছেন যে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে একটা নতুন মাত্রা দিতে হবে। রবিন, শরীফ আরও একটু বলবেন, সেটি কি বলবেন আসলে, মানে এই যে একটা সময়ে দেশে ক্রান্তিকাল, সব শিক্ষার্থীদের ছোট্ট একটা ইস্যু ভিত্তিক দাবি আজ গোটা জাতির এক ধরনের পরিবর্তনের সূচনা করলো। এই যে ধাপে ধাপে মানে এই অর্থে যে প্রতি ঘন্টায়, একদিনে, দিনে দিনে দাবির পরিবর্তন, দিনে দিনে ঘটনার পরিক্রমায় অনেক রক্তাক্ত ঘটনা, হত্যাকাণ্ড, এরপর চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত দাবি এবং অনেক ধরনের নাটকীয়তা, অনেক ধরনের শঙ্কা, অনেক ধরনের উৎকণ্ঠা, সহিংসতা, প্রাণহানি, ব্যাপক প্রাণহানি, এই যে এত কিছু, এগুলো নিশ্চয়ই রাজনীতিকদের জন্য এক ধরনের শিক্ষা যে প্রতিটা মুহূর্তই মূল্যবান এবং প্রতিটা প্রাণী মূল্যবান এবং কখনো কোনো কিছু আসলে যখন যেই সময়ে যেই ধরনের মূল্যায়ন করা উচিত সেটি তাৎক্ষণিক মূল্যায়ন করা উচিত, সেই চিন্তার এক ধরনের সূচনা করলো কি রাজনীতিকদের জন্য?
রবিন, আপনি যেটি বলছেন যে রাজনীতিবিদদের জন্য শুধুমাত্র শিক্ষা না, এটা একটা বড় শিক্ষা। আমি বড় শব্দটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কার করার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনার একটা নতুন মাত্রা যোগ করেছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন ইতিহাস গড়েছে। আমি বলছি এই কারণে যে ওরা যখন শুরু করে আন্দোলনটা, তখন কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল। কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু বৈষম্য কিন্তু রাষ্ট্রের, তারা যেটি বলছেন যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছিল। তারা গণতন্ত্রের কথা বলছেন, সুশাসনের কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন। কিন্তু যখন সবগুলো জিনিস, মানুষের যে ক্ষোভ, দীর্ঘদিনের যে হত্যা, বিচার না পাওয়া, আমি সবগুলো বিষয় আপনাকে খোলাখুলি বলছি না এই কারণে যে এখন এই বিষয়গুলো আলোচনা করতে পারে সময় না, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার, এখন সময় হচ্ছে ঐক্যবদ্ধ থাকার। কারণ এই যে এতদিনের হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, বিচার না পাওয়া, নানা রকম পরিপ্রেক্ষিত কিন্তু যোগ হয়েছে এখানে। নানা রকম পরিপ্রেক্ষিত যোগ হওয়ার কারণেই কিন্তু আপনি দেখবেন যে যখন আন্দোলন করেছে, সাধারণ মানুষ রাস্তায় তাদের জন্য খাবার নিয়ে গিয়েছে, সাধারণ মানুষ তাদের জন্য পানি নিয়েছে, মুগ্ধ পানি লাগবে, পানি বলে ডাক দিয়েছে। আপনি বসুন্ধরা থেকে শুরু করে, মিরপুর থেকে শুরু করে, মতিঝিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন যে আবাসিক ভবনের মানুষজন খাবার নিয়ে, ডিম নিয়ে, আঙ্গুর নিয়ে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য। একটা পর্যায়ে এই শিক্ষার্থীদের সঙ্গে সব শ্রেণী পেশার মানুষ যোগ হয়েছে, কৃষক, শ্রমিক, জনতা, সবাই রাজপথে নেমে এসেছে। ফলে রাজনীতিবিদদের এটা থেকে একটা বড় শিক্ষা পাওয়ার সুযোগ আছে। এই জন্য যখন রাজনৈতিক বিভাজন থাকে, কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায়, কিভাবে ঐক্যর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে নতুন প্ল্যাটফর্ম করা যায় এবং কিভাবে দাবি আদায় করা যায়, সেই দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনটা বৈষম্য নিরসন করবার যে প্রকল্প, সেই প্রকল্প নিয়েই কিন্তু তারা এখনও আছে, তারা কিন্তু সেই দাবির মধ্যেও আছে। আমি বারবার এই কথাটা বলছি, রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার খুবই যৌক্তিক কারণ হচ্ছে এটা, তারা যেভাবে আন্দোলন করেছে, যেভাবে ধাপে ধাপে মানুষকে সম্পৃক্ত করেছে, এবং তাদের আন্দোলনের মধ্যেও কিন্তু বহুমাত্রিকতা ছিল, নতুনত্ব ছিল, জনগণকে জাগিয়ে তুলেছে। ধীরে ধীরে তারা রাজপথে নেমেছে এবং শুরুতে যেই আন্দোলন ছিল, তারা যখন আপনি যখন আন্দোলনের তাদের ধাপগুলো দেখবেন, তখন দেখবেন যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে বহুমাত্রিক আন্দোলন এসেছে। অর্থাৎ তারা নতুনভাবে নতুন একটা গণজাগরণ তৈরি করেছে, গণজাগরণ তৈরির মধ্য দিয়ে গণ অভ্যুত্থান তৈরি করেছে। গণ অভ্যুত্থান তৈরির এই পরিস্থিতি হচ্ছে আজকের এই বাংলাদেশ। ফলে পরিবর্তিত এই বাংলাদেশ, পরিবর্তিত এই রাজনীতি, পরিবর্তিত এই প্রেক্ষাপট থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের ভীষণ রকমের শিক্ষা নেওয়ার দরকার আছে, ভীষণ রকমের শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেটি বাংলাদেশে এক নতুন রাজনীতির দ্বার উন্মুক্ত করেছে। আমি সবশেষ একটা কথা আপনাকে বলি যে সেনাপ্রধান যেই বক্তব্যটা দিয়েছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ যে আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতা পেলে আমি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো, পরিস্থিতিতে শান্ত করতে পারবো। বলছে সবগুলো হত্যার বিচার হবে, ন্যায় বিচার হবে, আপনারা আমাকে সহায়তা করুন। আমি বিশ্বাস করি আর কিছুক্ষণ পর হয়তো সেনাপ্রধানের নেতৃত্বে যারা সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা মিলে রাষ্ট্রপতির কাছে যাবেন, সেখানে একটা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবেন। শরীফুল ইসলাম খান, আপনি আমাদের সঙ্গে থাকুন।